চৈত্রের শেষ থেকে এবং বৈশাখের শুরু, এর মধ্যে সারা দেশ জুড়ে পড়েছে প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে গাছে হু হু করে পাকতে শুরু করেছে আম। আর এই আম, যা গত 5 বছর ধরে আমরা একটি উত্তর এই আমকে কেন্দ্র করেই খুঁজে বেড়াচ্ছি। সেই প্রশ্নটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম কেটে খান না চুষে খান? আর তারই মধ্যে আবার এই আমই কিলো কিলো প্রত্যেক দিন সাবার করে দিচ্ছেন লিকার দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ইডি অত্যন্ত চিন্তিত। আর এই দুই ব্যক্তির আম নিয়ে যখন দেশজোড়া খবরের শিরোনাম, ঠিক তার মধ্যেই 19শে এপ্রিল হয়ে গেল 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। একদিকে প্রচণ্ড গরমে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার সঙ্গে রাজস্থানের বিভিন্ন জেলার তাপমাত্রার তুল্যমূল্যর বিচার চলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা 40 কোথাও 42 ডিগ্রির পারস্তম্ভ পার করছে, তার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 3 কেন্দ্রে হয়ে যাওয়া প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মোটামুটি দিনের শেষে রইল শান্তিপূর্ণ বললেও বেশ উত্তেজিত। অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের শুরু থেকেই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করল অশান্তি। রাজ্যের মানুষ দেখল রক্তপাতের ছবি। শুধু আমাদের রাজ্য নয়, আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মণিপুর, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানেও দেখা গেল বিভিন্ন বুথে অশান্তির চালচিত্র। আর 21টি রাজ্যের এই 102টি কেন্দ্রে যে ভোট গ্রহণের প্রথম পর্বেই মানুষ নিজের মতামত ইভিএম বন্দি করলেন, আর সেই কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে যে অশান্তির চালচিত্র প্রথম দফার ভোট গ্রহণে উঠে এলো, তা নিয়েই হবে আশীর্বাদ দ্য ট্রুথের আজকের আলোচনা। প্রথমেই ধাক্কা কমিশনের শান্তির বার্তা। আর তাই নিয়ে যখন আলোচনা শুরু হবে, তাহলে শুরুটা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে দিয়েই। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ এখনই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই আপনার এই একটি সাবস্ক্রিপশন আপনার জন্য একেবারে ফ্রি, কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ এই ভোটের বাজারে আপনার এই একটি ক্লিক অতিরিক্ত উৎসাহ পাবে। আর তাই জন্য আর দেরি না করে এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। সমস্ত প্রতিবেদনটা মন দিয়ে একটু শুনুন, শোনার পর একটা লাইক আর আপনার যুক্তিযুক্ত কমেন্ট অবশ্যই লিখে রেখে যান কমেন্ট বক্সে। আর চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা করি আমাদের রাজ্য এবং প্রতিবেশী রাজ্য মিলিয়ে মোট 21টি রাজ্যের 102টি লোকসভা কেন্দ্রে কতটা শান্তিপূর্ণ হয়ে শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। কথায় আছে, কথা দেওয়া হয় কথা ভাঙার জন্য। নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের দিন সাংবাদিক বৈঠকে ঘটা করে বলা হয়েছিল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবার জন্য নির্বাচন কমিশন সব রকমভাবে চেষ্টা করবে। একই সঙ্গে নির্বাচন কমিশন এও বলেছিল যে তারা শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর। আর তার জন্যেই এবারেও তারা গতবারের পথে হেঁটে 7 দফাতেই লোকসভা নির্বাচন করাতে চলেছে এবং তার জন্য বিভিন্ন রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আর তার নিরিখে জম্মু কাশ্মীরের তুলনায় পশ্চিমবঙ্গে এবং সারা দেশের সমস্ত রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে। কিন্তু সেই লক্ষ্য শুরুতেই পেল জোর ধাক্কা। এদিন আমাদের রাজ্যের 3 কেন্দ্রের ভোট গ্রহণের শুরু থেকে দফায় দফায় উঠে এলো অশান্তির ছবি। কিন্তু সেই অশান্তি নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় বলতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেক নির্বাচনে অশান্তির ছবি প্রত্যক্ষ করলেও পশ্চিমবঙ্গের মানুষের ভোটদানের উৎসাহ কিন্তু এই লোকসভা নির্বাচনের প্রথম পর্বের শুরুতেই দেশের মধ্যে 1 নম্বর। অর্থাৎ ভোটদানের শতাংশের বিচারে শেষ বেলায় নির্বাচন কমিশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সর্বাধিক মানুষ নিজেদের মত ইভিএম বন্দি করেছে 3টি লোকসভা কেন্দ্রে।
পশ্চিমবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ৩ কেন্দ্রে এদিন ছিল ভোট গ্রহণ। আর এই ৩ কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে ভোট পড়েছে কোচবিহারে ৭৭.৭৩%, আলিপুরদুয়ারে ৭৫.৫৪%, জলপাইগুড়িতে ৯৭.৩৩%। দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা ৭৬.১% এবং তৃতীয় স্থানে আছে অসম ৭০.৮% ভোট পার্সেন্টেজের বিচারে। কিন্তু এ তো গেল আমাদের দেশের প্রথম দফার ভোট গ্রহণের ২১টি রাজ্যের ১০২টি লোকসভা কেন্দ্রে কোথায় কত পার্সেন্টেজ ভোট পড়েছে। কিন্তু এখানে একটা বিষয় বলার, ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণেই দেশ জুড়ে মানুষের যে উৎসাহ দেখা গেল, তাতেও কিন্তু একেবারে সারপ্রাইজড এবং অভিভূত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে এদিন প্রেস বিবৃতি জারি করে মানুষের এই উৎসাহের জন্য দেশের সাধারণ নাগরিককে ধন্যবাদ জানানো হয়েছে। কিন্তু এ তো গেল ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ইভিএমে নিজেদের মত বন্দি করায় মানুষের উৎসাহের কথা। কিন্তু এর পাশাপাশি আরও একটি যা সবচেয়ে বড় শিরোনাম দখল করে আছে, তা হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষ প্রত্যক্ষ করল অশান্তির চালচিত্র। ঝরলো রক্ত, ফাটলো মাথা, ফাটলো ভোটদাতার চোখ, আহত হলো নির্বাচন করাতে যাওয়া নির্বাচন কর্মীরা, পাশাপাশি আহত হলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরাও। আর তাকে কেন্দ্র করে প্রথম দফার ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ না বলে বলতে হবে মোটের ওপর টুকটাক অশান্তিতেই রইল ভরা। শুরুটা যদিও পশ্চিমবঙ্গকে দিয়ে করা উচিত, কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ শুরুটা করবে মণিপুরকে দিয়ে। মণিপুরে এদিন বিভিন্ন জায়গায় বুথের বাইরে বিভিন্ন দলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছে, কখনো স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আবার কখনো বিজেপির নেতাকর্মীরা। মণিপুরের বিভিন্ন জায়গায় সংঘর্ষের পাশাপাশি বোমাবাজির খবরও সামনে আসে। যদিও বোমাবাজি কতটা হয়েছে তা নিয়ে কোনো সংবাদ মাধ্যমে সঠিক তথ্য দিয়ে কোনো খবর প্রকাশ করা হয়নি। কিন্তু মণিপুরে এই প্রথম দফার নির্বাচনের প্রথম দফাতেই যে হিংসার ছবি উঠে এসছে, তা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরে প্রকাশ করা হয়েছে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, যেখানে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সকাল থেকেই ভোট গ্রহণ পর্বের শুরু থেকে ভায়োলেন্সের খবর উঠে এসছে, সেখান থেকে তুমি আশীর্বাদ কেন মণিপুর দিয়ে শুরু করলে? তার একটা বৈধ কারণ আছে। আপনারা জানেন, গত ৪ মাসের বেশি সময় ধরে জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। মণিপুরবাসী দফায় দফায় প্রধানমন্ত্রীকে মণিপুরে গিয়ে শান্তি পরিস্থিতি বলবৎ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার মণিপুরে এসে মণিপুরের মানুষের পাশে দাঁড়াক, দফায় দফায় আহ্বান জানানো হয়েছে মণিপুরবাসীদের তরফে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৪ মাসে তো একেবারেই না, এমনকি নির্বাচনী প্রচারেও এবার মণিপুর গেলেন না। বিজেপির তরফে যুক্তি দেওয়া হলো, মণিপুরে যেহেতু বিজেপি সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আসরে নামেনি, যেহেতু জোট করে এবারে মণিপুরের প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছে বিজেপি, তাই মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম প্রচার অভিযানে যাবেন না। স্পষ্ট কথা বললেই হয়, মণিপুরকে একসময় ২০১৯ লোকসভা নির্বাচন এবং তারপরে প্রধানমন্ত্রী নিজের দেহের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ঘোষণা করেছিলেন, সেই মণিপুরের ভাই বোনেরা যখন চূড়ান্ত ক্রাইসিসের মধ্যে রয়েছে গত ৪ মাসের বেশি সময় ধরে জাতি দাঙ্গাকে কেন্দ্র করে, সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বললেও প্রমাণ করলেন যে মণিপুর আর যাই হোক তার পরিবারের অংশ নয়। আর তাই জন্য তিনি মণিপুরের এই সাধারণ নিরীহ জাতিদাঙ্গায় বিধ্বস্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবার এক মুহূর্ত সময় পাননি। আর তাই সম্ভবত এবার মণিপুরের সবচেয়ে বেশি চাপে রয়েছে বিজেপি। মণিপুরের পাশাপাশি এবার সরাসরি আমাদের নির্বাচনী বিমান এসে ল্যান্ড করলো পশ্চিমবঙ্গে। কলকাতা এয়ারপোর্টে নির্বাচনী বিমান থেকে আমাদের আশীর্বাদ দ্য ট্রুথের রিপোর্টাররা সরাসরি গাড়িতে করে পৌঁছে গেলেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারে এদিন অশান্তি তুলনামূলক কম হলেও কোচবিহার এবং জলপাইগুড়ি অশান্তির নিরিখে শেয়ানে কোলাকুলি করলো, অর্থাৎ একে অপরকে কাঁটে কাট্টাক
টক্কর দিল। এদিন কোচবিহারের সকাল থেকেই বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনার ছবি সামনে আসে। বুথ থেকে 200 মিটার দূরেই উদ্ধার হয় নটি তাজা বোমা। এলাকার সাধারণ মানুষ সরাসরি অভিযোগ করলেন যে 18 তারিখ সারা রাত কোচবিহারের বিভিন্ন এলাকায় চলেছে তীব্র বোমাবাজি। একই সঙ্গে বুথ থেকে কিছুটা দূরেই 9টি তাজা বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে সকাল সকালেই কোচবিহারের বিভিন্ন বুথে উত্তেজনা সৃষ্টি হয়। শুধু তাজা বোমা উদ্ধার নয়, কোচবিহারের বিভিন্ন বুথে জায়গায় জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় খণ্ডযুদ্ধ। একদিকে যখন বিধায়ক উদয়ন গুহকে নিজের বিধানসভা ক্ষেত্রের বাইরে যেতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন, সেই নিষেধাজ্ঞাকে সামনে রেখেই উদয়ন গুহ কিন্তু এদিন নিজের বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন বুথে পরিদর্শনে যান এবং উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের তরফে সরাসরি অভিযোগ তোলা হয় যে বুথে বিধায়ক উদয়ন গুহ গেছেন সেখানেই উত্তেজনা সৃষ্টি হয়েছে বা তিনি উত্তেজনার উস্কানি দিয়েছেন। এমনকি বিজেপি নেতাকে গ্রেফতার করার জেরে উদয়ন গুহ একটি গ্রামে যাওয়ার জেরে কোচবিহারের ওই গ্রামের মা বোনেরা উদয়ন গুহকে ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে এবং সবশেষে মানে সেখান থেকে কেটে পড়েন উদয়ন গুহ, সমস্ত দায় বিজেপি কর্মী সমর্থকদের কাঁধে চাপিয়ে। শুধুমাত্র কোচবিহারেই উদয়ন গুহকে কেন্দ্র করেই নয়, একই সঙ্গে নিশীথ প্রামাণিক বাহিনীরাও এদিন উত্তেজনায় কম ভূমিকা গ্রহণ করেনি। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল উভয় দলেরই কর্মী সমর্থকরা দফায় দফায় বিভিন্ন বুথের বাইরে সংঘর্ষে জড়িয়েছে। মাথা ফেটেছে, মুখ ফেটেছে, নাক ফেটেছে, এমনকি ভোট দিতে গিয়ে ভোটদাতার ফেটেছে চোখ। আহত হয়েছে বিজেপি তৃণমূলের একাধিক কর্মী সমর্থক, বর্তমানে যার মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। আর এই পরিস্থিতির মধ্যেই যখন কোচবিহারে সকাল থেকেই ভোট গ্রহণ পর্বের শুরু থেকেই উত্তেজনার ছবি সংবাদ শিরোনাম দখল করলো, তারপরই আমাদের চোখ সরাসরি চলে গেল জলপাইগুড়ির দিকে। শিলিগুড়ি পুর নিগম এলাকায় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বুথ পরিদর্শনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য পুলিশের আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান শিখা দেবী। পাশাপাশি বচসায় জড়ান বিজেপি কর্মী সমর্থকরা। মুহূর্তের মধ্যে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওখানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা। আর এই পরিস্থিতির মধ্যে শিখা চট্টোপাধ্যায়ের তরফে অভিযোগ তোলা হয় পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করে, আর তার জেরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকদের বচসা সৃষ্টি হয় এবং সেই বচসায় ঘিয়ের কাজ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এলাকার পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ আকার নিলেও পুলিশ দ্রুত পরিস্থিতি কন্ট্রোলে আনে এবং তারপর শান্তিপূর্ণভাবেই ওই বুথে ভোট কর্মসূচি এগিয়ে যায়। যদিও এরপর শিখা চট্টোপাধ্যায় আর কোনো বুথে বাধা পেয়েছেন বলে তিনি অভিযোগ করেননি। পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন বুথে এদিন তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর উঠে আসে। এখানেও বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মাথা ফেটেছে, চোখ ফেটেছে, নাক ফেটেছে, মুখ ফেটেছে। অর্থাৎ রক্ত ঝরার মধ্যে দিয়েই এই 3 জেলার মতদাতারা যে বুথমুখী হয়েছিল তা কিন্তু সকাল থেকেই এই 3 জেলার বিভিন্ন জায়গার সংঘর্ষের ঘটনা থেকে একেবারে জলের মতো স্পষ্ট। কিন্তু এবার প্রশ্ন উঠছে, সিআরপিএফ যেখানে জম্মু কাশ্মীরের চেয়েও বেশি সংখ্যায় পশ্চিমবঙ্গে মোতায়েন ছিল, তাহলে কেন পশ্চিমবঙ্গে এদিন প্রথম দফার ভোট গ্রহণের শুরু থেকে এই ধরনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা সামনে এলো? শুধু তাই না, ভোট করাতে আসা কর্মীদের মধ্যে রিজার্ভ স্টাফেদের মধ্যেও এদিন বিক্ষোভ দেখা যায়। তারা অভিযোগ করে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, তাদের খাবার না দিয়ে, জল না দিয়ে দীর্ঘক্ষণ তালাবন্দি করে বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল এবং একই সঙ্গে তারই মধ্যে রাজ্যের এই 3 কেন্দ্রের বিভিন্ন বুথের বাইরে চলছে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থক, আবার কোথাও সিপিএম কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের সংঘর্ষ, হাতাহাতি, মারপিট, ঝরছে রক্ত। কিন্তু সেই সিআরপিএফ এর প্রশ্নে এবার ফিরে আসি। সিআরপিএফ কি করছিল?
বিষয়টা হচ্ছে সিআরপিএফ এর বাহিনী এদিন প্রধানত বুথের মধ্যেই ছিল। বুথ থেকে 50 এবং 100 মিটারের মধ্যে সিআরপিএফ বেশ কন্ট্রোলে রেখেছিল, যার ফলে বুথের 100 থেকে 200 মিটার বাইরেই ঘটেছে এদিন যাবতীয় সংঘর্ষ। এবং বুথের বাইরে এই যাবতীয় সংঘর্ষ একেবারে সরজমিনে জমিতে থেকে সরাসরি মোকাবিলা করে তৎপরতার সঙ্গে রাজ্য পুলিশ। সেখানে সিআরপিএফ এর আধিকারিক বা সিআরপিএফ এর বাহিনীর জওয়ানদের খুব একটা বেশি চোখে পড়েনি, কিন্তু বুথ থেকে 50-100 মিটারের মধ্যে এদিন সত্যি কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কোনো রকম গন্ডগোল পাকাতে দেয়নি সিআরপিএফ এর জওয়ানরা। কিন্তু তাতে লাভ হলো কি? সিআরপিএফ এর জওয়ানরা সেই 2019 আবার 21-এর বিধানসভা নির্বাচনের মতোই সেই বুথের মধ্যেই বন্দী থাকলেন, কিন্তু বুথের বাইরে জায়গায় জায়গায় ঘটল তৃণমূল এবং বিজেপি, আবার কোথাও তৃণমূল আর কংগ্রেস সিপিএম জোটের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ঝরল রক্ত, চলল বোমাবাজি, মারপিট, একাধিক হানাহানির ছবি, এমনকি ভোটারদেরও ফাটল চোখ, ফাটল মাথা, রক্ত ঝরল ভোটারদেরও। বেশ কিছু সাংবাদিকও অভিযোগ করেছেন তারাও এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন। কিন্তু দিনের শেষে এই ভোটকে মোটের উপর শান্তিপূর্ণ হিসাবেই ব্যাখ্যা করল রাজ্যের নির্বাচন কমিশন। একই সঙ্গে মোটের ওপর শান্তিপূর্ণ বলেই ভোট হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। পশ্চিমবঙ্গে যখন প্রথম দফাতেই রক্ত ঝরল, তখন পশ্চিমবঙ্গের প্রতিবেশী আর রাজ্যগুলোর চালচিত্র কেমন ঘটল? অনেকেই বলেন পশ্চিমবঙ্গে সমস্ত ভোটেই সবসময় হিংসা হয়, তা পঞ্চায়েত হোক বা পৌরসভা, বিধানসভা হোক বা লোকসভা। পশ্চিমবঙ্গে ভোট মানেই সেখানে হিংসা হবেই, সেখানে রক্তপাত হবেই, আহত হবেই রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। কিন্তু এখান থেকেই প্রশ্ন, এদিন দফায় দফায় বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের একাধিক বুথে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ওঠে এবং যাকে কেন্দ্র করে বুথের বাইরে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে আসে এই সমস্ত রাজ্যে বিজেপি এবং কোথাও ইন্ডিয়া জোট, আবার কোথাও সরাসরি কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। উত্তরপ্রদেশে বুথ জ্যামকে কেন্দ্র করে হাতাহাতির জেরে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক, আহত হন বেশ কয়েকজন ইন্ডিয়া জোটেরও কর্মী সমর্থক। একই সঙ্গে মধ্যপ্রদেশেও এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করে। বিহারে বেশ কিছু জায়গায় বোমা উদ্ধার সহ হাতাহাতির খবর সামনে আসে। বিহারেও একাধিক রাজনৈতিক দলের কর্মী সমর্থক এদিন এই প্রথম দফার নির্বাচনে হাতাহাতির জেরে আহত হয়েছেন বলে খবর উঠে আসে। অর্থাৎ কমিশনের তরফে শেষ বেলায় মোটের ওপর দেশের এই 21টি রাজ্যের 102টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ বলে ব্যাখ্যা করলেও একটা প্রশ্ন উঠছে, যেখানে নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কথা দিয়েছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং বিশেষ করে পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যই নির্বাচন কমিশনের, আর তার জন্যেই 2019-এর মতন 2024-এও 7 দফাতেই তারা লোকসভা নির্বাচন করাচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে বিভিন্ন রাজ্যের বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন বুথে যে ধরনের সংঘর্ষ, হিংসা, রক্তপাতের ছবি উঠে এলো, তাতে করে প্রশ্ন উঠছে আসন্ন আরও 6 দফার ভোট গ্রহণ পর্ব আদপেই কি শান্তিপূর্ণ থাকবে? বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে যেখানে ভোটে অশান্তির চালচিত্র কমন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে এখনও যেখানে 39টি কেন্দ্রে ভোট গ্রহণ বাকি, সেখানে আগামী আরও 6টি দফায় আরও বড় সংঘর্ষের ছবি কি রাজ্যের মানুষ প্রত্যক্ষ করতে চলেছে? পঞ্চায়েত নির্বাচনে যেমন একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন, বিধানসভা নির্বাচনেও যেমন একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে আগামী 6 দফার ভোট গ্রহণ পর্বে কি একই অবস্থা বজায় থাকবে? অর্থাৎ সংঘর্ষ হলেও আশা করা যায় মানুষ প্রাণ হারাবেন না। কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের জনগণ এবং খোদ নির্বাচন কমিশনার রাজীব কুমারও হয়তো বুকে হাত দিয়ে এই ভরসা সাধারণ মানুষকে দিতে পারছেন না এই মুহূর্তে। অর্থাৎ সামগ্রিক বিচারে প্রথম দফার নির্বাচনে 2 জন মানুষ প্রাণ হারালেন, যদিও তারা কোনো রকম রাজনৈতিক সংঘর্ষের বলি হননি, এটাই সবচেয়ে বড় কথা।
কিন্তু এই প্রচণ্ড গরমে, যেখানে প্রথমেই বললাম যে একজন আম কেটে খেয়েছেন না চুষে খেয়েছেন, 5 বছর ধরে দেশের মানুষ সেই উত্তর খুঁজছেন, আর একজন তিহার জেলে বসে কিলো কিলো আম প্রত্যেক দিন সাবড়ে শেষ করে দিচ্ছেন, তার মধ্যে দাঁড়িয়ে যখন প্রচণ্ড গরমে গাছের আম পাকতে শুরু করেছে, আর সেই পাকা আম মানুষ নিজেদের ব্যাগে পড়ার আগেই সাধারণ মানুষ লোকসভা নির্বাচনের অত্যন্ত উৎসাহিত হয়ে এই প্রচণ্ড গরমে সকাল থেকে বিকেল পর্যন্ত বুথের বাইরে লাইন দিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন, যা সত্যি আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় পাওনা। যেখানে বিরোধীদের তরফে অনুমান করা হচ্ছে আপকি বার 400 পার যদি নরেন্দ্র মোদী এই লক্ষ্যমাত্রা এবার অ্যাচিভ করতে পারেন, তাহলে 24-এর লোকসভা নির্বাচনই দেশের শেষ গণতান্ত্রিক নির্বাচন। যেখানে বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে 400 সিট বিজেপি পেলে তারা সংবিধান ধ্বংস করবে, তারা সংবিধানের বিলোপ ঘটাবে। সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের নির্বাচনের প্রথম দফাতেই ভোট গ্রহণের এই উৎসাহ সত্যি হ্যাটস অফ জানায় আশীর্বাদ দ্য ট্রুথ। একই সঙ্গে নির্বাচনের রক্তপাতেরও তীব্র সমালোচনা করছে আশীর্বাদ দ্য ট্রুথ। এখন দেখার আসন্ন আর 6 দফায় নির্বাচন কমিশন এই রক্তপাত রোখার জন্য কি কি পদক্ষেপ নেয়, সেই সব দিকেই নজর থাকবে আশীর্বাদ দ্য ট্রুথের, নজর থাকবে আপনাদের। আর একই সঙ্গে আপনারা দেখবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।